শৈশব থেকেই আমার ভাই ছিল খুবই চঞ্চল। যখন তার বয়স ১৬-১৭ বছরে পৌঁছায় তখন তার মন ধীরে ধীরে পাড়ামহল্লার মেয়েদের প্রতি আকর্ষিত হতে থাকে। ভাইয়ের নাম ছিল অভিজিৎ, কিন্তু পাড়ার সকলে তাকে আদর করে অভি বলে ডাকত। দেখতে যেমন সুন্দর ছিল তেমনি তার মিষ্টি কথার মধ্যেও এমন এক ধরনের আকর্ষণ ছিল যে তার থেকে বড় বয়সী মহিলারাও তার সঙ্গে কথা বলার বাহানা খুঁজে বেড়াত। অভিজিতের আরেকটি বিশেষ গুণ ছিল, সে সাধারণত এমন মহিলাদের সঙ্গে বন্ধুত্ব গড়ে তুলতেন যারা একা থাকতেন এবং বাড়ির দায়িত্বে ছিলেন। এতে তাদের সঙ্গে আলাপ আলোচনা ও দেখা করা সহজ হতো এবং কারও সন্দেহের চোখে পড়তে হতো না। একদিন আমার ভাই আমাকে এসে বলল, বোন, টিউশন পড়তে আসা সেই মেয়েটি বেশ চমৎকার। তার বয়সও কম আর মিষ্টি চেহারার জন্য সবাই ওকে খেয়াল করে। তবে তার পরিবারের কেউ তাকে খুব একটা খোঁজখবর নেয় না। প্রায় টিউশন শেষে সে এখানে থেকে যায়, কিন্তু তার পরিবার কখনো জানতে চায় না সে কোথায় থাকে। তার কথা শুনে আমি কিছুটা অবাক হয়ে গেলাম, মনে হলো যেন তার মধ্যে একটু বেশি আগ্রহ তৈরি হয়েছে। তবুও চুপ করে রইলাম। কিছুক্ষণ পর সে বলল, তুমি যদি মেয়েটির সঙ্গে একবার পরিচয় করিয়ে দিতে তাহলে কাছে থেকে একবার দেখার সুযোগ পেতাম। তখন আমি বললাম, কাল এসো, সে টিউশনে আসবে, তখন পরিচয় করিয়ে দেব তোমার সঙ্গে। তার সাথে পরিচয় করিয়ে দেওয়ার পর ভাই মেয়েটির সাথে। অভিজিতের জীবন বেশ চাঞ্চল্যকর ছিল। তার অস্থির প্রকৃতির কারণে মহল্লার অনেক মহিলা ও মেয়েরা অসুবিধার সম্মুখীন হতো। সে শুধু পাড়ায় নয়, স্কুলেও অনেকের সঙ্গে বন্ধুত্ব গড়ে তুলেছিল। মহল্লার মহিলাদের সঙ্গে মেলামেশা তার কাছে যেন এক প্রকার বিনোদনের বিষয় হয়ে দাঁড়িয়েছিল। এ কারণেই প্রায় আমাদের বাড়িতে তার ব্যাপারে অভিযোগ আসতে শুরু করেছিল। আমাদের আব্বা আম্মার অবস্থা তো আরও খারাপ। তারা ভাবতে ভাবতে কষ্ট পেতেন, আমরা কেমন সন্তানকে বড় করছি। আব্বা প্রায়শই মাথায় হাত দিয়ে আল্লাহর কাছে প্রার্থনা করতেন যেন অভিজিৎ সঠিক পথে আসে, কারণ এতে পরিবারের সুনাম জড়িত। আম্মাও অভিজিৎ এর আচরণে দুঃখে থাকতেন। আসল ঘটনা হল, অভিজিৎ আমাদের পরিবারের বহু আকাঙ্ক্ষিত সদস্য হিসেবে জন্ম নেয়। দীর্ঘ প্রার্থনার পর পরিবারে তার আগমন ঘটে, আর সেজন্য সবাই তাকে ভালোবেসে অভিজিৎ নামে ডেকে বিশেষ স্নেহ করত। অভিজিৎ সবসময় নিজের মতো চলার সুযোগ পেত, আর তার ইচ্ছাকে সবাই গুরুত্ব দিত। এই ভালোবাসার পরিবেশে বড় হতে হতে তার মনে মহিলাদের প্রতি আকর্ষণ জন্মায়। বিশেষত তার চেয়ে বয়সে বড় মহিলাদের প্রতি তার বেশি আগ্রহ ছিল। অভিজিৎ প্রথম এই আচরণ প্রদর্শন করে যখন তার বয়স ছিল ১৪ বছর। প্রথমে সেটা নিছক কৌতূহল ছিল, তবে ক্রমে এই অনুভূতিগুলো আরও গভীর হতে থাকে। আজকের এই গল্পে আপনাদের জানাতে চলেছি আমার ভাই অভিজিৎ এর একটি গল্প। আর দয়া করে ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক করে দাও। সবার আগে জানাই, আমার নাম পূজা। আমার ভাই অভিজিৎ, যাকে সবাই আদর করে অভি বলে ডাকে, ছোটবেলা থেকেই কিছুটা অদ্ভুত স্বভাবের ছিল। যখন একটু বড় হলো তখন সে প্রায়ই নিজের ঘরে দীর্ঘ সময় ধরে বন্দি থাকত। ঘণ্টার পর ঘণ্টা ফোনে ব্যস্ত থাকত, আর আম্মু তাকে খেতে ডাকলেও সে নিজের মতো করে সময় কাটাত। মাঝে মাঝে কেবল খাবার খেতে বাইরে বের হতো। অভিজিতের পড়াশোনায় মনোযোগ কখনোই ভালো ছিল না। তবে ছোটবেলায় ১৫ বছর পর্যন্ত ঠিকঠাক স্কুলে যেত। কিন্তু ১৬ বছর বয়সে পৌঁছানোর পর থেকেই তার মন পড়াশোনা থেকে সরে যেতে শুরু করে এবং আশেপাশের মহিলাদের প্রতি আকর্ষণ অনুভব করে। সেই থেকে তার মাথায় নারীদের নিয়ে ভাবনা গেঁথে বসে। তখন থেকেই স্কুল বা কোচিংয়ের মেয়েদের বদলে সে পাড়ার মহিলাদের সঙ্গেই সময় কাটাতে আগ্রহী হয়ে ওঠে। সব সময় মহিলাদের কাছে গিয়ে গল্প করত, হাসি ঠাট্টা করত। আর মহিলারাও তাকে অনেক পছন্দ করত। অভিজিৎ যখন পাড়ার মেয়েদের সঙ্গে মজা করত তখন প্রায়ই সেই ব্যাপারে অভিযোগ আমাদের বাড়িতে আসত। এমন কাণ্ড শুনে কখনো কখনো আব্বু এতটাই রেগে যেতেন যে অভিজিৎ এর উপর হাত তুলতেন। কিন্তু এখন অভিজিৎও বড় হয়ে গিয়েছে। সে পাল্টা উত্তর দিতে শুরু করেছে এবং আব্বুর সঙ্গে কথায় কথায় ঝগড়া লাগিয়ে বেরিয়ে যেত। কিছুদিনের জন্য কথা বলা বন্ধ রাখত। আম্মা আব্বু ভীষণ চিন্তিত হয়ে পড়তেন। তারা বারবার আল্লাহর কাছে প্রার্থনা করতেন, আমাদের এমন কেন হলো, হে আল্লাহ, কি পাপ করেছিলাম আমরা। অভিজিৎ আমাদের পরিবারে অনেক দোয়ার পর জন্মেছিল, আম্মা আব্বুর দীর্ঘ অপেক্ষার পর। কিন্তু এখন সেই প্রার্থনার ফলই যেন উল্টো দিক থেকে বোঝা হয়ে দাঁড়িয়েছে। পাড়ার লোকজনও তার জন্য বিরক্ত হতে শুরু করেছে। যখন আব্বুর মনে হলো যে বোঝানো কিংবা শাসন করে আর কিছু হবে না, তখন তিনি সিদ্ধান্ত নিলেন অভিজিৎকে যদি কোনো কাজে ব্যস্ত রাখা যায় তবে তার মনোযোগ অন্যদিকে যাবে।
আব্বু অনেক কষ্ট করে কিছু টাকা জোগাড় করে অভিজিতের জন্য একটি ছোট হার্ডওয়্যার দোকান খুলে দিলেন। তিনি অভিজিৎকে বুঝিয়ে বললেন, বেটা, আমার বয়স হচ্ছে, একদিন আমাকে বিশ্রাম নিতেই হবে। ঘরের খরচ চালানোর জন্য আমি এই দোকানটি তোমার নামে দিয়েছি। এখন থেকে তুমি এই দোকানের দায়িত্ব নিয়ে দেখাশোনা করবে। আব্বু অভিজিৎকে বললেন, মেহনত করবে তো আমি তোমায় আরও সাহায্য করব, শুধু মাসে একবার আমাকে হিসাবটা দেখাবে। এই কথাগুলো শুনে আমি আমার ভাইয়ের প্রতিক্রিয়া লক্ষ্য করছিলাম। সে মনে মনে খুব খুশি হয়ে উঠেছিল। ভাবছিল বাড়িতে আম্মা আব্বুর নজরদারির মধ্যে থাকতে হতো, কিন্তু এখন দোকানে বসে নিশ্চিন্তে সময় কাটাতে পারবে। তার কাছে স্বাধীনতা পাওয়াটাই যেন সবচেয়ে আনন্দের বিষয় ছিল। এভাবেই অভিজিৎ এখন দোকানে বসতে শুরু করল। যখন দোকানে কম ক্রেতা আসত, তখন সে ফোন বের করে নিজের মতো ব্যস্ত হয়ে পড়ত। ধীরে ধীরে দোকানটিও জমে উঠল, আর টাকা আসতে শুরু করল তার হাতে। আর সেই টাকার স্বাদ পেয়ে যেন অভিজিতের মনে আরও কিছু করার ইচ্ছা জেগে উঠল। দোকানে কাজ করতে করতে অভিজিতের কিছুটা মজা পেত, কিন্তু বয়স বাড়ার সঙ্গে সঙ্গে তার উদ্দেশ্যগুলো আরও দৃঢ় হতে থাকে। অভিজিৎ এবার পাড়ার অনেক মহিলার সঙ্গে পরিচিত হয়ে গিয়েছিল। কোথা থেকে যেন তাদের ফোন নম্বর পেয়ে যেত এবং তাদের সঙ্গে এমনভাবে কথা বলতো যে তারা সহজেই তার উপর বিশ্বাস করতে শুরু করত। তার সাথে যারা কথা বলতো তারা বেশিরভাগই মহিলারা বিধবা ছিল। ফোনে কথোপকথনের সময় সে এমনভাবে মিষ্টি কথা বলতো যে অনেকেই তার কথায় মুগ্ধ হয়ে যেত। অভিজিৎ খুব চতুরতার সঙ্গে তাদের মনের দুর্বলতার সুযোগ নিত। এমনকি কিছু মহিলাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তাদের সঙ্গে সম্পর্ক তৈরি করত। কয়েকদিন তাদের সঙ্গে আনন্দের সময় কাটিয়ে যখন তার ইচ্ছে মিটে যেত, তখন সে কোনো খোঁজ না রেখেই সেই সম্পর্ক থেকে বেরিয়ে আসত এবং নম্বরও মুছে ফেলত। তার জীবন এভাবেই চলতে থাকে এবং তার ফাঁদে পড়া মহিলার সংখ্যা বাড়তে থাকে। দিনের পর দিন এসব বাড়তে থাকে। অন্যদিকে আম্মা আব্বু অভিজিতের এই আচরণে ভীষণভাবে কষ্টে ছিলেন। আম্মা আব্বু আল্লাহর কাছে দোয়া করতেন যেন অভিজিৎ একদিন ঠিক পথে ফিরে আসে। কিন্তু আমার ভাই অভিজিৎ তার আচরণে পরিবারের সবাইকে সবসময় চিন্তায় রাখত। অভিজিতের বয়স ধীরে ধীরে 24-25 বছরে এসে পৌঁছাল। তখন আব্বা আম্মার মনে তার বিয়ের চিন্তা আসে। তারা ভাবতে শুরু করেন যে তাদের ছেলে এখন নিজের কাজে মনোযোগ দিচ্ছে। প্রতিবেশীরাও একইভাবে মনে করতে লাগলেন যে অভিজিৎ এখন সঠিক পথে রয়েছে, কারণ বহুদিন ধরে তার নামে কোনো অভিযোগও আসেনি। আব্বা ভেবে খুশি ছিলেন যে তাদের দোকান সফল হয়েছে এবং তাদের ছেলে এখন কাজে ব্যস্ত, কিন্তু সত্যিটা ছিল ভিন্ন। অভিজিৎ বাইরে থেকে ঠিক থাকলেও আসলে আগের চেয়ে অনেক দূরে চলে গেছে। যদি আব্বা জানতেন যে তার ছেলে এখনও বহু মহিলার সঙ্গে যোগাযোগে রয়েছে, তবে হয়তো তিনি এই ধাক্কাটা সামলাতে পারতেন না। যখন আম্মা আব্বা অভিজিৎ এর জন্য মেয়ে দেখা শুরু করলেন এবং তাকে বললেন, বেটা, আমরা চাই তোমার বিয়ে হোক, আমাদেরও নাতিনাতনির মুখ দেখার ইচ্ছা, তখন অভিজিৎ হেসে বলল, আব্বা, আমার তো এখনো বয়সই হয়নি, আমার আরও সময় দরকার নিজের কাজে মনোযোগ দেওয়ার জন্য। আব্বা অভিজিৎকে বললেন, বেটা, বিয়ের পর তোমার কাজ থেমে যাবে না, বরং তুমি তোমার স্ত্রীকে সঙ্গে নিয়ে আরও ভালোভাবে ব্যবসা সামলাতে পারবে। আমাদের ইচ্ছাটাও পূরণ হতে দাও। অনেকটা না চাইতেও অভিজিৎ আব্বা আম্মার কথায় বিয়েতে সম্মতি দিল। এরপর তারা একটি মেয়ে পছন্দ করলেন। সে মেয়ে এতটা সুন্দর না হলেও বেশ গৃহস্থালী কাজ জানত এবং ঘর ভালোভাবে সামলাতে পারত। মেয়েটির এই গুণাবলী দেখে আব্বা আম্মা তাকে পছন্দ করেন এবং অভিজিৎ এর সঙ্গে তার বিয়ে দেন। যখন অভিজিৎ এর স্ত্রী নতুন কনে হয়ে আমাদের ঘরে এলো, তখন প্রথম রাতেই অভিজিৎ তাকে বলল, এই বিয়েতে আমার খুব একটা আগ্রহ ছিল না, আমি শুধু আমার আব্বা আম্মার খুশির জন্য এই বিয়ে করেছি। তাই তুমি এই বাড়িতে তাদের সেবা করবে, কিন্তু আমার ব্যাপারে কিছু বলবে না। আমি কি করি, কোথায় যাই, কি খাই, এসব নিয়ে কোনো প্রশ্ন করবে না। তার স্ত্রী কিছু না বলেই রাজি হয়ে গেলেন এবং সেভাবেই সংসার শুরু করলেন। অভিজিৎ এর স্ত্রী তার কাজের মাধ্যমে শ্বশুর শাশুড়ির মন জয় করতে পারলেও অভিজিৎ এর মন জয় করতে পারলেন না। তার পুরনো অভ্যাসগুলো বজায় ছিল এবং সে আগের মতোই বিভিন্ন মহিলার সঙ্গে সম্পর্ক রাখত। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে সে আরও নতুন উপায়ে মহিলাদের আকর্ষণ করতে শুরু করে। বিশেষ করে সে এমন মহিলাদের সঙ্গ বেছে নিত যাদের প্রাচুর্য ছিল এবং অভিজিৎ তাদের জন্য কিছু খরচ করতে হতো না। এভাবেই অভিজিতের জীবন চলতে থাকে। তবে সময়ের ব্যবধানে সে কিছুটা সময় তার স্ত্রীর জন্যও রাখত। তাদের বিয়ের 3 বছর পর তাদের 2 ছেলে হয়। তখন অভিজিতের স্ত্রী তাকে বোঝানোর চেষ্টা করল, দেখো, আমাদের এখন 2 সন্তান রয়েছে,
তোমার উচিত ওদের প্রতি মনোযোগ দেওয়া। তুমি এইভাবে রাতের পর রাত বাইরে থেকো না। আম্মা আব্বা বৃদ্ধ হয়ে গেছেন এবং অভিজিতের স্ত্রী তাকে বোঝানোর চেষ্টা করলেন যে তুমি অনেক সময়ই বাইরে কাটাও। বাড়িতে সময় দাও, আব্বা আম্মার দেখাশোনা করো এবং আমাদের সন্তানদের জন্য দায়িত্বশীল হও। কিন্তু অভিজিতের স্ত্রীর কথায় খুব একটা কান দেয়নি, নিজের মতোই জীবন উপভোগ করতে থাকে। বছর কেটে যেতে থাকে এবং অভিজিতের সন্তানরাও বড় হতে থাকে। এদিকে অভিজিতের বয়সও 46-47 ছুঁই ছুঁই। এই জীবনের পর্যায়ে এসে নতুন ধরনের চ্যালেঞ্জ আসতে শুরু করল। তবে কি অভিজিৎ তার পুরনো অভ্যাসগুলো থেকে কিছু শিখতে পারবে? এটাই এখন দেখার বিষয়। যখন তার বয়স প্রায় 48-এ পৌঁছাল, তখনও তার চালচলন এমন ছিল যে কেউ বুঝতে পারত না যে সে এই বয়সের মানুষ। বরং সে সবসময় এক তরুণের মতো পোশাক পরিচ্ছদে নিজেকে গুছিয়ে রাখত। আর্থিক দিক থেকেও কোনো অভাব ছিল না তার জীবনে। ভালো খাবার, দামি পোশাক আর রাজকীয় স্টাইলে সবকিছু করত। তার ব্যবসাও দিন দিন বাড়ছিল এবং সমাজেও তার নিজস্ব প্রভাব ছিল। এমনকি অনেক মহিলাও তার এই প্রভাবের দিকে আকৃষ্ট হয়ে তার কাছাকাছি আসত। একদিন হঠাৎই আমাদের পাড়ার এক ব্যক্তি প্রচণ্ড রাগ নিয়ে আমাদের বাড়িতে এলো এবং সে এসেই বলল, বোনজি, দেখুন আপনার ভাইয়ের ছেলে তো একেবারে সীমা ছাড়িয়ে গেছে। স্কুলের এক মেয়েকে বিরক্ত করছিল। এটা শুনেই আমি হতবাক হয়ে গেলাম। ভাবতে লাগলাম, আমার ভাই অভিজিৎ যখন ছোট ছিল তখনও ও কিছু অপকর্ম করেছিল, আর এখন তার ছেলেরাও সেই পথেই হাঁটছে। আমার ভাই অভিজিৎ ছোটবেলায় একটু দুষ্টু প্রকৃতির ছিল, অনেকটা বেপরোয়া স্বভাবের। এখন তার সন্তানরাও যেন বাবার সেই বেপরোয়া স্বভাবটিই গ্রহণ করছে। অভিজিৎ কিছুদিন আগে গ্রামে ফেরার পর আমি তাকে তার ছেলেদের এইসব আচরণের কথা জানাই। এতে সে বেশ চিন্তিত হয়ে পড়ে এবং তাদের সঠিক পথে ফিরিয়ে আনতে বোঝানোর চেষ্টা করে। কিন্তু ছেলেরা যেন বাবার নিজের ছোটবেলার কর্মকাণ্ডেরই প্রতিচ্ছবি, তারা তার কথা শুনতেই চায় না। অভিজিৎ উপলব্ধি করে তার ছোটবেলায় করা ভুলগুলোর ছায়া যেন এখন তার ছেলেদের মধ্যেই দেখতে পাচ্ছে। একসময় সে অতীতে ফিরে যায়, তার জীবনের একটি বিশেষ সময়ের কথা মনে পড়ে। তখন তার বন্ধুত্ব হয়েছিল একজন অভিজ্ঞ শিক্ষিকার সাথে, যিনি একাকী জীবন কাটাচ্ছিলেন আর তিনি বিধবা ছিলেন। ধীরে ধীরে তাদের মধ্যে থাকা দূরত্বগুলো মুছে যেতে থাকে, আর সেই শিক্ষিকা যেন তার জীবনের সবচেয়ে বড় অনুপ্রেরণা হয়ে ওঠেন। একদিন গল্প করতে করতে সেই শিক্ষিকা হঠাৎ জানতে চান, তোমার কি আগে কখনো এমন অনুভূতি হয়েছে কারো সঙ্গে? আমার আগে আমার ভাই তার পুরনো অভ্যাসে ফিরতে শুরু করল। একদিন সেই মহিলা তাকে বলল, তোমার তো পরিবার আছে, স্ত্রী, সন্তান, আর অন্য কোনো সম্পর্ক তো নেই, তাই তো? আমার ভাই তখন মৃদু হাসি দিয়ে বলল, না না, আমি তো কোনো অন্যরকম সম্পর্ক রাখি না। এই কথা শুনে সেই মহিলা একটু চিন্তায় পড়ে বললেন, তাহলে অবিবাহিত কারো সাথে কখনো এমন কিছু করনি? ভাই তখন নিজের নিরীহ ভাব ধরে বলল, না, একদমই না। কিন্তু সেই মহিলা তার মিথ্যা বুঝে ফেললেন। এরপর কিছুক্ষণ চুপ থেকে বললেন, আমার কাছে এক মেয়ে টিউশনে আসে, দেখতে খুব সুন্দরী, তোমাকে ওর সাথে পরিচয় করিয়ে দেব। ভাই প্রথমে একটু অবাক হলেও মনে মনে খুশি হতে লাগল। সে ভাবল, কেন এই মহিলা এমন প্রস্তাব দিচ্ছেন? মনে মনে দ্বিধায় থাকলেও রাজি হয়ে গেল। মেয়েটির নাম শুনে তার চোখে এক অদ্ভুত আনন্দ ফুটে উঠল, কারণ কম বয়সী মেয়েদের দিকে তার একটু বেশিই নজর থাকত। একদিন আমার ভাই আমাকে বলল, বোন, সেই মেয়েটি খুব সুন্দর, ছোট্ট বয়সের মিষ্টি চেহারার। ওর পরিবারও ওকে তেমন একটা খেয়াল করে না। সে যখন টিউশনে আসে প্রায় রাতে থেকে যায়, অথচ ওর পরিবার থেকে কখনো জানতে চায় না সে কোথায় থাকে। ভাইয়ের কথাগুলো শুনে আমি একটু অবাক হলাম, মনে হলো সে যেন কিছুটা বেশি আগ্রহ দেখাচ্ছে। তবে কিছু বললাম না। কিছুক্ষণ পরে সে আমাকে বলল, একবার পরিচয় করিয়ে দাও তো মেয়েটার সঙ্গে, কাছে থেকে একটু দেখা উচিত। আমি তখন বললাম, কাল আসো, সে টিউশনে আসবে, তখন তোমার সঙ্গে পরিচয় করিয়ে দেব। পরের দিন দুপুরে অভিজিৎ এলো। সেই মেয়েটি পড়াশোনায় ব্যস্ত ছিল, আর তার চেহারা দেখে অভিজিৎ এর চোখে অদ্ভুত এক উজ্জ্বলতা ফুটে উঠল। তবে মেয়েটি তার দিকে না তাকিয়ে নিজের বইয়ের মাঝে ডুবেছিল। অভিজিৎ কয়েকবার তার সঙ্গে কথা বলার চেষ্টা করল, কিন্তু মেয়েটি কোনোরকম সাড়া দিল না, বরং নিজের পড়ায় মনোযোগী থাকল। একদিন আমি জরুরি কাজে বাইরে যাচ্ছিলাম। যাবার আগে ভাইকে ইঙ্গিত করে বললাম, আমি কিছুক্ষণের জন্য বাইরে যাচ্ছি, তুই নিজের দায়িত্ব নিজেই সামলাবি। বাইরে যাওয়ার পর অভিজিৎ মেয়েটির দিকে এগিয়ে গেল এবং কথা বলার চেষ্টা করল। মেয়েটি প্রথমে একটু অবাক হলেও বিনয়ের সাথে কয়েকটা কথা বলল।
কিন্তু এরপর মেয়েটি বুঝতে পেরে আর কথা বাড়াতে চাইল না। এই ঘটনার পর থেকে মেয়েটি আর পড়তে আসেনি। আমি ভাইকে এ বিষয়ে জানতে চাইলে সে শুধুমাত্র হেসে বিষয়টা এড়িয়ে গেল। এতে পরিস্থিতি একটু জটিল হয়ে উঠল, আর আমি আশা করেছিলাম ভাই নিজের দায়িত্বের গুরুত্ব বুঝে সঠিক পথে চলবে। ভাই বলল, বোন, তুমি বুঝবে না, যারা একবার আমার সঙ্গে বন্ধুত্ব করে তারা প্রায়ই আবার দেখা করতে আসে। দেখো, কিছুদিনের মধ্যেই ও ফিরে আসবে। কিন্তু সেই প্রতীক্ষার দিন আর কখনো ফিরে এলো না। তখন ভাইয়ের মন একটু বেশি প্রায়শই মেয়েদের দিকে আকৃষ্ট হতো, বিশেষ করে যাদের জীবনে কিছুটা অভাববোধ আছে। তাদের প্রতি তার আলাদা একটা সহানুভূতি ছিল। প্রথমে ভাই কিছুদিন অপেক্ষা করেছিল, ভেবেছিল মেয়েটি আবার আসবে। কিন্তু সময় যেন অন্য কিছু ঠিক করে রেখেছিল। একদিন রাস্তায় হাঁটতে গিয়ে হঠাৎ একটি চেনা কণ্ঠ শুনে সে থমকে দাঁড়ায়। অবাক হয়ে ফিরে দেখে সেই পরিচিত মুখ, যে কিনা তার জীবনের পুরনো স্মৃতির এক অংশ ছিল। এ যেন অতীতের কোনো স্মৃতির হঠাৎ উপস্থিতি। ভাইয়ের মনে কিছুটা অপরাধবোধ জাগে, কারণ সে সেই মহিলার সঙ্গে কিছু সময় কাটিয়ে হঠাৎ চলে গিয়েছিল। মহিলা তখন তাকে থামিয়ে জিজ্ঞেস করলেন, তুমি কি জানো তোমার চলে যাওয়ার পর আমার জীবনে কি ঘটেছিল? ভাই প্রথমে কিছুটা অবাক হলেও মনোযোগ দিয়ে শুনতে শুরু করল। মহিলার চোখে কষ্টের ছাপ স্পষ্ট, আর মুখে জমে থাকা জীবনের দীর্ঘদিনের বেদনা ফুটে উঠছে। তিনি বলতে লাগলেন, তোমার চলে যাওয়ার পর আমার জীবন পুরোপুরি বদলে গিয়েছিল। মহিলা বলতে লাগল, আমি যখন অন্তঃসত্ত্বা হয়ে পড়লাম, তখন আমার নিজের পরিবারের সদস্যরা আমাকে ভুল বুঝে বাড়ি থেকে বের করে দিল। অনেক জায়গায় ঘুরে একসময় এক ছোট্ট ভাড়া করা ঘরে আশ্রয় নিলাম। সেখানে মানুষের বাড়িতে কাজ করে কোনোভাবে নিজের দিন চালাতে লাগলাম। তোমার সঙ্গে দেখা হওয়ার পরে এতদিন পর শুধু একটা কথাই জানাতে এসেছি, আমার সন্তান তোমারই রক্তের অংশ। ভাই এই কথা শুনে যেন স্তব্ধ হয়ে গেল। সে হতবাক হয়ে বলল, কিন্তু কি প্রমাণ আছে যে সে আমার সন্তান? তখন মহিলা বলল, যদি বিশ্বাস না হয় তাহলে সন্তানের ডিএনএ পরীক্ষা করিয়ে দেখো, সত্যি নিজের চোখেই দেখবে। কথা মতো মহিলা তার সন্তানের কিছু নখ কেটে নিয়ে এলেন এবং ভাইকে দিলেন। ভাই তার হাতে সেই প্রমাণ নিয়ে পরীক্ষার জন্য বেরিয়ে পড়ল। কয়েকদিন পর পরীক্ষার রিপোর্ট এলো এবং দেখা গেল মহিলার কথাই সত্যি। রিপোর্টে স্পষ্ট ছিল যে সেই সন্তান ভাইয়েরই। এই সত্যটা জানার পর ভাই নিজের ভুল বুঝতে পারল, কিন্তু তখন আর কিছু করার সময় ছিল না। এরপরের কয়েক মাস ভাই বারবার মহিলার কাছে গিয়ে প্রার্থনা করল যেন তাকে একবার সন্তানের সাথে দেখা করতে দেওয়া হয়। প্রথমে মহিলা রাজি হননি, কিন্তু প্রায় 1.5 মাস পর তিনি ভাইকে তার বাড়িতে ডেকে নেন। সন্তানের ঘরের দিকে ইশারা করে বললেন, যাও তোমার সন্তানকে দেখো। ভাই শিশুটিকে কোলে নিতে চাইলে মহিলা তাকে সন্তানের কাছে নিয়ে গেলেন। তার চোখে কষ্টের ছাপ ছিল। তিনি বললেন, আমি এতদিন একাই এই শিশুটিকে বড় করেছি। ও আমার একমাত্র সহায়। কিন্তু তুমি এসে আমাদের জীবনটা এলোমেলো করে দিয়েছ। এ কথা বলে মহিলা চলে গেলেন। বাচ্চাটি তখন অসুস্থ ছিল। টাকা না থাকায় তাকে ভালো কোনো চিকিৎসা করাতে পারেনি। ভাই মনে হলো যেন পায়ের নিচের মাটি সরে গেছে। শিশুটিকে বুকে জড়িয়ে ধরে সে দ্রুত হাসপাতালে নিয়ে গেল। ডাক্তার পরীক্ষা করে বললেন, শিশুটি মানসিক আঘাতে আছে। তার স্মৃতিশক্তি দুর্বল হয়ে গেছে এবং কিছুটা মানসিক ভারসাম্য হারিয়েছে। সে কখনো পুরোপুরি সুস্থ হবে কিনা বলা যাচ্ছে না। এসব কথা শুনে ভাইয়ের মন ভেঙে গেল, তবে নিজের ভুলের পরিণতি তাকে মেনে নিতেই হলো। এমন অবস্থায় সে ছেলেটিকে নিয়ে বাড়ি ফিরে এলো এবং তার যত্ন নেওয়া শুরু করল। রাতের পর রাত সে শিশুটির পাশে বসে থাকত, যত্ন করত। কিন্তু শিশুটি এক ভীত চোখে শুধু তাকিয়ে থাকত, যেন ভাইকে চিনতেই পারছিল না। তার মনে এমন কোনো স্মৃতি নেই যা তাকে ভাইয়ের সঙ্গে সম্পর্কিত করে। এদিকে ভাইয়ের স্ত্রী বলল, তোমার পক্ষে ওকে দেখা সম্ভব হলে দেখো, আমি আর ওকে সামলাতে পারবো না। ভাইয়ের নিজের ছেলেরাও বলল, এ কেমন ছেলে তুমি আমাদের সঙ্গে নিয়ে এলে? আমরা ওকে আপন বলে মেনে নিতে পারছি না। ভাই যেন একটা ঝড়ের মধ্যে দিশাহারা হয়ে পড়ল। অবশেষে ভাই সিদ্ধান্ত নিল আলাদা কোথাও ছেলেটিকে নিয়ে থাকবে। সে একটি ছোট্ট ভাড়ার ঘরে উঠল এবং দিনরাত পরিশ্রম করতে লাগল। দোকানে খেতে যা রোজগার হতো সবটুকুই ছেলেটির চিকিৎসা এবং যত্নে ব্যয় করত। এভাবে নিজের ভুলের মাসুল দিয়ে জীবনের প্রতিটি দিন সে ছেলেটির পাশে থেকে তার যত্ন করতে লাগল। ডাক্তাররাও বলেছিল শিশুটির স্বাভাবিক জীবনে ফিরতে কিছুটা সময় লাগবে। কিন্তু ভাই হাল ছাড়েনি। প্রতিদিন নতুন আশার আলো নিয়ে শিশুটির সেবা করত, এক স্নেহময় পিতার মতো। কিছু মাস কেটে গেল।
আর ধীরে ধীরে শিশুটির মধ্যে পরিবর্তন আসতে শুরু করল। সে আর ভাইকে অচেনা মনে করত না, তার চোখে যেন পরিচয়ের একটা আভাস দেখা দিতে লাগল। ভাইয়ের অক্লান্ত পরিশ্রম আর ভালোবাসা তার মনে জমে থাকা কষ্টগুলোকে আস্তে আস্তে সারিয়ে তুলছিল। একদিন শিশুটি প্রথমবারের মতো ভাইয়ের হাত ধরল আর হালকা করে হাসল। ভাইয়ের চোখে তখন আনন্দাশ্রু এসে গেল। সেই ছোট্ট হাসিই যেন তার গোটা পৃথিবী হয়ে উঠল। সময়ের সাথে শিশুটি আরও সুস্থ হয়ে উঠল। ভাইয়ের নিঃস্বার্থ ভালোবাসা আর যত্ন তাকে নতুন জীবন দিল। এখন সে কেবল ভাইয়ের পাশে থাকে না, বরং তাকে পিতার মতো মেনে নিয়েছে। সমাজের নানা কথা আর কঠিন পরিস্থিতি সত্ত্বেও ভাই কখনো হাল ছাড়েনি। আর তার এই পরিশ্রমের ফল পেল অবশেষে সেই দিনও এলো, যেদিন শিশুটি ভাইকে আব্বু বলে ডাকল। সেই একটি শব্দেই ভাইয়ের সব কষ্ট যেন মিলিয়ে গেল। গল্পে দেখা যায় যে আবেগ আর আকর্ষণ নিয়ন্ত্রণ না করলে জীবন জটিল হয়ে যেতে পারে। অভিজিৎ তার দায়িত্বজ্ঞানহীন আচরণের জন্য বড় মূল্য চুকাতে হয়েছে। নিজের ভুল বুঝে নেওয়া এবং তার পরিণতি মেনে নেওয়া, এটি একটি কঠিন কিন্তু প্রয়োজনীয় শিক্ষা। অভিজিৎ শেষ পর্যন্ত নিজের ভুলগুলো স্বীকার করে ছেলের প্রতি দায়িত্ব পালন করে, যা তার নিজের উন্নতির পথ উন্মোচন করেছে। গল্পের শেষে অভিজিৎ যখন তার সন্তানের প্রতি নিঃস্বার্থভাবে ভালোবাসা প্রদর্শন করে, তখন সেই ভালোবাসাই তাকে তার সন্তানের মন ও বিশ্বাস ফিরে পেতে সাহায্য করে। এটি প্রমাণ করে যে ভালোবাসা এবং যত্ন প্রায়শই কঠিনতম পরিস্থিতিতেও পরিবর্তন আনতে পারে। অভিজিৎ তার ভুল বুঝে এবং একাকী কষ্ট ভোগ করলেও তার পরিবার, বিশেষত ভাইয়ের মতো কেউ পাশে থাকলে জীবন আরও সহজ হতো। পরিবারে ভালোবাসা এবং সমর্থনের গুরুত্বকে এই গল্পটি খুব সুন্দরভাবে তুলে ধরে। অভিজিতের জীবনের চঞ্চল স্বভাব এবং নিয়ন্ত্রণহীন আকর্ষণ তার জীবনে বিপর্যয় ডেকে আনে। গল্পের শুরুতে দেখা যায় তার অস্থির স্বভাবের কারণে সে প্রায়শই ভুল সিদ্ধান্ত নিয়ে বসে, যার মধ্যে তার পরিবারের প্রতি দায়িত্বের ঘাটতি স্পষ্ট। অন্যদের জীবনে ঢুকে পড়া এবং নিজের আকর্ষণকে সঠিকভাবে নিয়ন্ত্রণ না করার জন্য শেষ পর্যন্ত তার নিজের জীবনই ধ্বংসের মুখে পড়ে। এটি শেখায় যে আমাদের আবেগ এবং দায়িত্বের মধ্যে ভারসাম্য বজায় রাখা কতটা জরুরি, কারণ অসচেতনভাবে নেওয়া সিদ্ধান্ত আমাদের এবং অন্যদের জীবনকেও ক্ষতিগ্রস্ত করতে পারে। বন্ধুরা, যদি এই গল্পটি ভালো লেগে থাকে তাহলে দয়া করে ভিডিওটি লাইক করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন, যাতে করে আমরা যখনই নতুন ভিডিও আপলোড করি তার নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। ধন্যবাদ। দেখা হবে আমাদের পরবর্তী ভিডিওতে। আমার বয়স মাত্র 16 বছর। বয়স কম হলে কি হবে, আমি দেখতে অনেক সুন্দরী ছিলাম। পাড়ার ছেলেরা আমায় দেখে বাজে কথা বলতো। একদিন আমার মা নানা অসুস্থ হওয়াতে নানার বাড়ি চলে গেল। বাড়িতে শুধু আমি আর আমার আব্বু। আব্বু বলল, আজ রাতে তোর রুমে একা ঘুমাতে হবে না, তুই আমার রুমে ঘুমাবি। আমি বললাম, ঠিক আছে বাবা। তারপর রাতে খিচুড়ির সাথে ওষুধ মিশিয়ে আমায় খাওয়ালো। তারপর আমার সাথে বাবা সারা রাত ধরে। আমি ভাবতেই পারছি না নিজের বাবা আমার সাথে। বাকি ঘটনাটি গল্পতেই বলছি। আমার নাম শিউলি, বয়স 16 বছর, ক্লাস 10-এ পড়ি। আমি আমার আব্বু আম্মুর বড় মেয়ে। আমার একটা ছোট ভাইও আছে, ওর বয়স 4 বছর। আমার আম্মু আমার আব্বুর 3 নম্বর স্ত্রী। আমার আব্বুর আগের 2 স্ত্রী তাদের বাচ্চা কাচ্চা নিয়ে আলাদা আলাদা থাকে। আব্বুর প্রথম স্ত্রীর 4টা ছেলে আর দ্বিতীয় স্ত্রীর 2টি। সকলেই আমার থেকে বয়সে বড়। আব্বু প্রতি সপ্তাহে 2 দিন করে আমাদের বাড়িতে থাকেন। সপ্তাহের বাকি দিনগুলো ওনাকে ওনার অন্যদের বাড়িতে থাকতে হয়। ওনার খুব বড় কাপড়ের বিজনেস আছে। আমার বয়স 16 বছর হলেও এই বয়সেই আমার দেখতে অনেক লম্বা। গায়ের রংটাও ফর্সা। যখন আয়নায় নিজেকে দেখি তখন আমি নিজেই অবাক হয়ে ভাবি আমি এত সুন্দর। একদিন আমার আম্মুর আব্বু হঠাৎ করে অসুস্থ হয়ে পড়লেন। ওর বাড়ি থেকে সকালে ফোন করে জানানো হলো। খবর শুনেই আম্মু আমার ছোট ভাইকে নিয়ে তড়িঘড়ি করে তাকে দেখতে নার্সিংহোম বেরিয়ে গেলেন। আমি বাড়িতে একলা রইলাম। আম্মু দুপুরের দিকে আমাকে ফোন করে বললেন যে ওর আব্বুর অবস্থা খুব খারাপ, তাই আম্মু আগামী 2-3 দিন হয়তো বাড়িতে ফিরতে পারবেন না। ওকে ওর আব্বুর বাড়িতে থাকতে হবে আর প্রতিদিন নার্সিংহোম ঘর করতে হবে। আম্মু আমাকে আরও বললেন যে একটু আগেই তোর আব্বুর সাথে ফোনে কথা হয়েছে। তোর আব্বু কথা দিয়েছে যে আগামী 2-3 দিন ও রাতে বাড়ি ফিরে আসবে। তোর কোনো চিন্তা নেই, তোকে রাতে একা থাকতে হবে না। তবে রান্না বান্নার ব্যবস্থা তোকেই করতে হবে। সকালে তোর আব্বুর জন্য খাবার আর দুপুরের টিফিনটাও তোকে বানিয়ে দিতে হবে।
যদি বাজার দোকানের দরকার হয় তাহলে তোর আব্বুকে বলবি, তোর আব্বু ব্যবসায় যাবার আগে তোকে দরকার মতো বাজার দোকান করে দেবে। আম্মু জানতেন যে আমি যেটুকু রান্না বান্না জানি তাতে 2-3 দিন কাজ চালিয়ে নিতে পারবো। রাতে আব্বু ব্যবাস থেকে ফেরার পর আমি আব্বুকে বললাম, আব্বু তোমাকে চা করে দেব। আব্বু বলল, তুই পারবি তো গ্যাস জ্বালিয়ে চা করতে? আমি হেসে বললাম, আমি এখন একটু একটু করে রান্না বান্না করা শুরু করেছি, কোনো অসুবিধা হবে না। আব্বু বলল, অসুবিধে হলে বলিস, তাহলে হোটেল থেকে খাবার এনে নেব। আমি আব্বুকে নিরস্ত করে বললাম, তার কোনো দরকার নেই, আমি সব পারব। আব্বু খুশি হয়ে আমার মাথায় হাত বুলিয়ে বাথরুমে ফ্রেশ হতে ঢুকল, আর আমি রান্নাঘরে চা করতে ঢুকলাম। আম্মু থাকলে আম্মুই আব্বুর জন্য চা করে। চা করতে গিয়ে মনে হলো আব্বু চায়ে কতটা চিনি খায় তা তো আমি জানি না। আমি তাই আব্বুর কাছে চামচ চিনি দেব সেটা জানতে বাথরুমের দিকে গেলাম। গিয়ে দেখি বাথরুমের দরজা খোলা। আব্বু কি যেন একটা করছে লুকিয়ে লুকিয়ে। আর একটু কাছে গিয়ে যা দেখালাম তাতে আমার চোখ চানাবড়া হয়ে গিয়েছে। দেখি আব্বু আমার জামাকাপড়টা ধুয়ে দিচ্ছে। আমি আব্বুকে বললাম, আব্বু তুমি আমার জামাকাপড় ধুয়ে দিচ্ছে কেন? আমি ধুতে পারবো, তোমাকে কষ্ট করতে হবে না। আমি হতবাক হয়ে গেলাম আব্বুর কাণ্ড দেখে। সরল মনে আব্বুকে ডেকে বললাম, আব্বু কি করছো কি তুমি? ওগুলো আমিও কাচতে পারবো তো? আব্বু বলল, ওগুলো থেকে তো ঘামের গন্ধ বের হচ্ছে। আব্বু প্রথমটায় কেমন যেন একটু থতমত খেয়ে গেল। আমি যে হঠাৎ এখানে চলে আসতে পারি তা হয়তো ভাবেনি। কিন্তু আব্বু কয়েক সেকেন্ডের মধ্যেই নিজেকে একটু সামলে নিল। আমি তো আব্বুকে কোনোদিন দেখিনি আমার কাপড় ধুয়ে দিতে। আজ কেন আব্বু কাপড় ধুয়ে দিচ্ছে? আমি ভাবলাম আম্মু হয়তো বাড়িতে নেই তাই। আমার হাতের চা খেয়ে আব্বু খুব খুশি হলো। আমরা একসাথে টিভি দেখতে বসলাম। টিভিতে একটা সিনেমা চলছিল। সিনেমাতে হঠাৎ একটা অদ্ভুত দৃশ্য দেখতে পেলাম, আর সেটা দেখে আমার ভয় করতে শুরু করলো। আর আমি ভূতকে খুব ভয় পাই। আব্বু আমার ভয় দেখে নিজের আব্বুকে নিজেরই কেমন যেন অচেনা বলে মনে হতে লাগলো। যে আব্বু আমাকে কষ্ট করে বড় করেছে, যে আব্বুর কাছে এটা ওটা বায়না করেছি, দুষ্টুমি করলে বা পড়াশোনায় ফাঁকি দিলে, যে আব্বুর ধমক খেয়ে অভিমানে কান্নাকাটি করেছি, শরীর খারাপ হলে যে আব্বু আমার পাশে সারারাত ঘুমিয়ে থেকেছি, সেই আব্বুকে আজ হঠাৎ কেমন যেন অচেনা একটা বাইরের লোক বলে মনে হচ্ছিল। আব্বুকে আজ আমি অন্যরকম দেখতে পেলাম। ঝট করে উঠে পড়ে রান্নাঘরের দিকে হাঁটা দিলাম। আব্বুকে বললাম, আব্বু আমি একটু রান্নাঘরে যাচ্ছি, আমাকে রাতের খাবার গরম করতে হবে। আমি আব্বুকে দেখলাম আমার পিছু পিছু রান্নাঘরে চলে আসছে। আব্বুকে বললাম, তোমার আসার তো দরকার ছিল না। তারপর রাতে আমি আর আব্বু একসাথে খাবার টেবিলে খেতে বসলাম। দেখি আব্বু খেতে বসেও এক অন্যরকম দৃষ্টিতে আমার দিকে বারবার তাকাচ্ছে। জীবনে কোনোদিন আব্বুকে আমার দিকে এরকমভাবে তাকাতে দেখিনি আমি। আব্বু হঠাৎ আমাকে জিজ্ঞেস বলল, তোর আম্মু কি পরশু ফিরবে? আমি বললাম, জানি না, তবে আম্মু আজ ফিরতে পারবে না সেটা বলেই গেছে। শিউলি, আজ রাতে তুমি আমার রুমে ঘুমাবে। আমি বললাম, কেন? আমি তো আমার ঘরে সব বলে বিছানা করে রেখেছি। আব্বু বলল, আজকে তো তোমার আম্মু নেই, আলাদা আলাদা শুয়ে কি হবে? আর তাছাড়া আমি তোমাকে একা একা রুমে ঘুমাতে দিতে পারি না। আমি বিশেষ না ভেবে মাথা নেড়ে সম্মতি দিলাম। রাতে আমি আম্মুর শোবার ঘরে গিয়ে খাটে মশারি টাঙিয়ে শুয়ে পড়লাম। আব্বু তখন বাথরুমে। আব্বু বাথরুম থেকে ফিরে ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিল। আব্বু লাইট নিভিয়ে দিল। আমি বললাম, আব্বু নাইট বাল্বটা জ্বালাও না। আব্বু বলল, না থাক, আজ অন্ধকারই ভাল লাগছে। লাইট পুরোপুরি নিভে যেতে ঘরে অন্ধকার ছেয়ে এল আর আমি ঘুমিয়ে পড়লাম। আধ ঘন্টা পর হঠাৎ আমার ঘুম ভেঙে গেল। আমার কোনোভাবেই ঘুম আসছিল না। আমি লক্ষ্য করলাম আব্বু ঘুমায়নি। আব্বু এখনো জেগে আছে। আমি আব্বুকে বললাম, আব্বু তুমি এখনো ঘুমাওনি কেন? আব্বু তখন বলল, আমার ঘুম আসছে না মা। আব্বু বলল, তোর মায়ের কথা খুব মনে পড়ছে। আমি আব্বুকে বললাম, আব্বু একদিন হলো না আম্মু বাড়িতে নেই, আর তাতেই তুমি এত চিন্তিত হয়ে গেছো। আব্বুল বলল, মা আমি তোর মাকে অনেক ভালোবাসি। আমি আব্বুকে বললাম, শুধু আম্মুকে ভালোবাসো? আব্বু বলল, এই পরিবারের সবাইকেই ভালোবাসি, তবে তোকে একটু বেশি স্নেহ করি। জানো আব্বু, পাড়ার বদমাস ছেলেগুলো মাঝে মাঝে আমার দিকে কেমন দৃষ্টিতে তাকিয়ে থাকে। এ কথা বলতেই আব্বু এরকম অদ্ভুত আচরণ করছিল, ঠিক বুঝতে পারছিলাম না।
তাছাড়া আব্বু আমাকে এখন তুই তুই করে না বলে মাঝে মাঝেই তুমি তুমি করে কথা বলছিল। আব্বু আমাকে তুমি এরকম করো না, তুমি আমার বাবা। আর তুমি আমাকে তুই তুই করে না বলে তুমি তুমি করেই বা কথা বলছো কেন? তোমাকে খাইয়ে পরিয়ে অনেক স্নেহ ভালোবাসা দিয়ে বড় করেছি, অনেক টাকাও খরচ করেছি আমি তোমার পেছনে। আমি আজ তোমার কাছে এমন একটা জিনিস চাইবো, তুমি আমাকে দিবে মা? আমি আব্বুকে বললাম, আব্বু তুমি এভাবে বলছো কেন? আমি তোমার মেয়ে, আমি তোমার সব ইচ্ছা পূরণ করতে পারি। আব্বু তখন খুশি হয়ে বলল, মা সত্যি আমার একটা ইচ্ছা ছিল, সেটা তুমি পূরণ করবে। বাবা তুমি কেন ভয় করছো? আর আমি তোমার মেয়ে, আমার কাছে কোনো কিছু লজ্জা পেলে চলবে। তুমি বলো আমার কাছে কি চাও? বাবা তখন বলল, আচ্ছা মা, আমি তোমার আম্মুর সাথে যা করি আমি তোমার সাথে তা করতে চাই, তুমি কি তাতে রাজি? আব্বু তুমি এসব কি বলছো? আমি তোমার মেয়ে, আমি কি বড় হয়ে গেছি যে আমি তোমার সকল কথা রাখতে পারবো? আমি তো এখনো অনেক কিছু বুঝি না। আমি আব্বুকে বললাম, আব্বু আমি তোমার মেয়ে, আর তুমি কি বলছো এসব? আমি এই কথা কিছুতেই রাখতে পারবো না। আব্বু তখন কেঁদে বলল, তুমি যখন ছোট ছিলে তখন তোমার শরীর খারাপ হলে কত রাত আমি না ঘুমিয়ে জেগে থেকেছি জান। তুমি কত বায়না করেছো আমার কাছে, তোমার সব ইচ্ছা বিভিন্ন গিফট সহ আমি কষ্ট করে তোমার আবদার পূরণ করেছি। আজ তোমার কাছে আমি একটা সামান্য জিনিস চাইছি, তা তুমি দিতে পারবা না মা। আমি বাবাকে বললাম, বাবা এটা সামান্য না, এটা কেউ দিতে পারবে না। আমি আমার মেয়েকে বললাম, তাহলে তুমি আমাকে এত বড় কষ্ট দিলে, মুখে মুখে না করে দিলে তুমি? আমি জানতাম না আমার মেয়ে এতটা পাষাণ হতে পারে। আমি আমার বাবাকে বললাম, বাবা এটা কি করে সম্ভব, তুমিই বলো। আর তোমার মতো বাবা আমি খুব কম দেখেছি। যেটা পারবো না সেই জিনিসের কথা কেন বললে বাবা? আমি বাবাকে তখন কান্না করতে দেখলাম, বাবা কাঁদছে। আমি বাবাকে বললাম, তুমি কেন কাঁদছো এইভাবে? ঠিক আছে তুমি যদি কান্না না থামাও তাহলে আমি কিন্তু, তুমি আমায় যা বলছো সবকিছু আমি আম্মুর কাছে বলে দিব। আমি তখন বললাম, না মা, এসব কি কাউকে বলা যায়? তুমি তোমার আম্মুকে কিছু বলো না। যদি তোমার আম্মুর কাছে আমার কথা বলো তাহলে তোমার আম্মু এ বাড়িতে আমায় জায়গা দিবে না। তাই তোমার আম্মুকে এসব বলতে যেও না। তুমি কি চাও এ বাড়ি থেকে আমি দূরে কোথাও চলে যাই? আমার মেয়ে শিউলি তখন বলল, তাহলে আব্বু তুমি আর কোনোদিন এসব কথা বলবে না? আমি বললাম, ঠিক আছে মা, বলবো না। তবে আমার একটা অন্য কথা আছে, সেটা রাখবে না মা? আমি আব্বুকে বললাম, আব্বু তোমার এইসব কথা ছাড়া আমি সব কথা তোমার রাখবো। আমি বললাম, লক্ষ্মী মেয়ে আমার, তাহলে তোমার আম্মু কাল আসবে না? তুমি আর আমি বাড়িতে কাল আমরা দুজন থাকব। তাহলে আমি তোমাকে কাল হোটেল থেকে খাবার নিয়ে আসবো তোমার জন্য। আমি বললাম, বাবা আমি তো রান্না করতে পারি, তাহলে হোটেল থেকে খাবার আনবে কেন? আমি বললাম, আম্মু তোমাকে আমি কষ্ট করতে দিব না তাই। আর তাছাড়া হোটেল থেকে খিচুড়ি খাই না অনেক দিন ধরে। তোমার তো খিচুড়ি অনেক প্রিয় তাই না মা? আমি বললাম, হুম আব্বু, হোটেলের খিচুড়ি আমার অনেক প্রিয় খাবার। তাহলে কাল আর রান্না করার দরকার নেই, আমি দুজনের জন্য হোটেল থেকে খিচুড়ি নিয়ে আসব। আমি বললাম, ঠিক আছে বাবা, তুমি কাল আমার জন্য হোটেল থেকে খিচুড়ি নিয়ে আসবে। পরের দিন আমি সারাদিন ঘরে বসে টিভি দেখছিলাম, আর বাবা বাজারে চলে গেল। রাত 10টা হয়ে গেছে, বাবা এখনো বাজার থেকে ফিরছে না। আমি বাবাকে ফোন দিলাম, ফোনটাও রিসিভ হচ্ছে না। আমি চিন্তায় পড়ে গেলাম। আমি চিন্তা করতে করতে হঠাৎ দরজায় নক করল। আমি দরজায় নক শুনে দরজাটা খুলে দিলাম। দেখলাম বাবা আমার জন্য খিচুড়ি নিয়ে হাজির। বাবা বলল, এই খিচুড়ি অনেক স্বাদের মা, আমি বাজারে গেলে মাঝে মাঝে খাই। আজ তোমার জন্য স্পেশাল খিচুড়ি নিয়ে আসলাম। আমি আব্বুকে বললাম, আব্বু তুমি হাত মুখ ধুয়ে এসো, আমরা একসাথে খাবো। আমি বললাম, ঠিক আছে মা, আমি হাত মুখ ধুয়ে আসছি। তুমি খিচুড়ি টেবিলে রেডি করো। বাবা টেবিলে বসলো, 2টা বাটি করে খিচুড়ি নিয়ে আসলো। বাবা বলল, হঠাৎ বল মা, আমার শরীরটা খারাপ লাগছে, আমি এখন কিছু খেতে পারবো না, তুমি খেয়ে নাও। আমি বললাম, না বাবা, তোমার খেতে হবে, নইলে আমি খাবো না। বাবা বলল, মা আমি অনেক খুশি হলাম, কিন্তু আমার খেতে ইচ্ছা করছে না হঠাৎ কেন জানি। আমি খেতে পারবো না মা, তুমি সবটুকু খিচুড়ি খেয়ে নাও। মা যদি পারো তাহলে আমাকে 1 গ্লাস ঠান্ডা পানি দাও। বাবার এই মক্কল আমি বুঝতে পারিনি। আসলে বন্ধুরা, বাবা কেন খিচুড়ি খেতে চাইল না তা যদি তোমরা জানো তাহলে তোমাদের হুঁশ উড়ে যাবে। এই খিচুড়ি আমি খাবার পরে আমার কি হয়েছিল এবং বাবা আমার সাথে কি করছিল তা জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন।
আর ভিডিওর মধ্যেখানে একটা কথা বলতে চাই, আমি সবসময় তোমাদের জন্য খুব কষ্ট করে ভিডিও তৈরি করি, তাই ভিডিওতে কষ্ট করে একটি লাইক করে দাও, আর এরকম মজার মজার ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। যাই হোক বন্ধুরা, আমি সেই খিচুড়ি বাবার আদেশে খেয়ে নিলাম। খিচুড়িটা অনেক টেস্ট হয়েছে, আমার কাছে খুব ভালো লাগছিল, কিন্তু খিচুড়িটা খাওয়ার পর হঠাৎ আমার মাথাটা যেন জিন জিন করছিল, আমার চোখ দিয়ে অন্ধকার দেখতে পেলাম। আমি বাবাকে বললাম, বাবা আমার জানি শরীরটা কেমন করতেছে, আমি ঘুমাবো, আমি আমার রুমে ঘুমিয়ে পড়ি। বাবা, তুমি তোমার রুমে গিয়ে শুয়ে পড়ো বাবা। আমি মনে মনে বললাম, কাজ হয়ে গেছে। আমার মেয়ে তার রুমে গিয়ে শুয়ে পড়ল, আর দরজাটা লক করতে ভুলে গেছে আমার মাম্মি। আমার মেয়ে তখন বিছানায় শুয়ে পড়ল, শুয়ে পড়ার সাথে সাথে ঘুমিয়ে গেল। আমি গভীর রাতের জন্য অপেক্ষা করতেছিলাম। রাত যখন 2টা বাজে তখন আমি আমার মেয়ের রুমে গেলাম, তারপর তার বিছানায় বসলাম। দেখলাম আমার মেয়ে নিষ্পাপ শিশুর মতো ঘুমাচ্ছে। আমার মেয়েকে চাঁদের চেয়েও সুন্দর লাগছিল। আমি আমার মনের অজান্তেই ভুল গিয়েছিলাম এটা আমার মেয়ে। আমি যখন আমার মেয়ের দিকে তাকিয়েছিলাম, তখন দেখলাম মেয়ে আমার খুব শান্তিতে ঘুমাচ্ছে। আমার মাথায় মাথায় বারবার জানান দিচ্ছিল, আজ তোমার সুযোগ, আজ তোমার এই সুযোগ কখনো চেয়ে দিও না, কারণ এই সুযোগ তুমি আর পাবে না, আর তাই আজ তোমার সময়। আমার মাথায় এই চিন্তা ভর করল। হঠাৎ লক্ষ্য করলাম আমার মেয়ে আমার দিকে তাকিয়ে রইল। মাত্র দেখলাম ঘুমিয়ে আছে, হঠাৎ চোখ খোলা, এক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে রইল। আমি একটু ভয় পেয়ে গেলাম। আমার মেয়ে কিনা কি মনে করে এত রাতে তার রুমে আমি আমার মেয়েকে বললাম, মা তুমি মশারি টানাতে ভুলে গিয়েছ, কিন্তু তোমায় মশায় থেকে বাঁচাতে আমি মশারি টানিয়ে দিতে আসলাম। দেখি আমার মেয়ে কোনো কথা বলে না, আমার দিকে এক পলকে চেয়ে রইল। আমি বললাম, মা তুমি কথা বলছো না কেন? আমার আরও একটা জোরে ডাক দিলাম, মা তুমি কথা বলছো না কেন? আমি আমার মেয়ের নাকের কাছে হাত দিয়ে দেখলাম সে নিঃশ্বাস নিচ্ছে না। আমি বুঝতে পারলাম আমার মেয়ে দুনিয়াতে নেই, আমার মেয়ে মারা গেছে। আমি চিৎকার করে কান্না করে বললাম, আমি একই করলাম, আমি আমার মেয়েকে নিজের দোষে দুনিয়া থেকে বিদায় করে দিলাম। আমি তো জানতাম না যে এই খিচুড়ি খেলে মেয়ে মারা যাবে। আমি ভেবেছিলাম ঘুমিয়ে থাকবে, কোনো হুঁশ থাকবে না। এখন তো দেখি আমার মেয়ে মারা গেছে, আমার শাস্তি হওয়া উচিত। আমি এভাবে চিল্লাতে থাকি। বন্ধুরা, আজকের গল্পটি এখানেই শেষ করলাম। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।